জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পর শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনের অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পোষ্যকোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। সংকটে না থাকলেও ঊর্ধ্বমুখী ডলারের দর, আমদানি পণ্যে বাড়তি খরচ ক্রেতাদের, দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাবের শঙ্কা। ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনো ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি, শুধু প্রতীকী নয়, ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি বৃথা। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের খবর। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির 5 শীর্ষ নেতা। রাত 1:40 শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথে ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সফর শেষে 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্কের সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে, ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এই দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আহাদ। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এরপর দিন নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত গ্লোবাল বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। আগের স্বৈরাচারী হাসিনা সরকার প্রবাসীদের দাবি উড়িয়ে দেয়ায় হতাশ ছিলেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে এসেছে আশাব্যঞ্জক বার্তা। আগস্টে নিউ ইয়র্কে এসে তথ্য উপদেষ্টাও দিয়েছিলেন আশ্বাস। প্রবাসী ইস্যুটা বাংলাদেশে এই প্রথম রাজনৈতিক দলগুলোর তর্কের বিষয়ে পরিণত হয়েছে, যে আসলে তাদেরকে আমরা স্পেস দিব কিভাবে, আমাদের রাষ্ট্র কাঠামোতে তাদেরকে কিভাবে নির্বাচনে আমরা নিয়ে আসবো। ফলে আমি মনে করি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং এখানে আমি মনে করি যে প্রবাসীদের ভোটের সর্বশেষ এই স্যারও যেহেতু এই কথাটা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, ফলে আমি মনে করি যে এটা বাস্তবে রূপায়িত হবে। দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখা এই প্রবাসীরা এবার আর শুধু আশ্বাস শুনতে রাজি নয়, তারা চাইছেন সময়সূচি সহ সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আমাদেরকে আসলে অনেকবারই আশ্বস্ত করা হয়েছে যে আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য আসলে ভোট দেওয়ার একটা, আমাদের এখানে যারাই আছি আমরা দ্রুত আমাদের 2টা পাসপোর্ট আছে, সো আমাদের আসলে অধিকার যে আমরা ভোট দেওয়ার। আমার মতো অনেক প্রবাসীরা আছে যারা ভোট দিতে চায় কিন্তু ভোট দিতে পারছে না। বাংলাদেশে থাকাকালীন সময় আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যেহেতু আমেরিকায় আছি, আমরা আশা করি এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একাধিকবার স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সময় প্রবাসীদের অর্থনৈতিক চাপ ও সংহতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, এমনটাও মত অনেকের। প্রবাসীদের মতে এই সরকারের আমলে তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক সরকারের সময় তা বাস্তবায়নের আশা ক্ষীণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনটি যেমন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জায়গা, ঠিক তেমনি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি হতে পারে অভ্যন্তরীণ রাজনীতির এক বড় ধাপ। এই সফরে প্রধান উপদেষ্টা যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা দেন, তবে এটি হতে পারে ইতিহাসের নতুন সূচনা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল এভিয়েশনের সতর্কবার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠছে, এখানে কি কেবল অনুমোদনের অনিয়ম নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়ে তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট, যার কারণে ঝুঁকিতে আকাশপথের নিরাপত্তা সহ রাজধানীবাসীর ভবিষ্যৎ। বিপ্লব মানবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। নামছে বিমান, মনে হচ্ছে এই বুঝি কোনো ভবন ভেদ করে ধসে পড়বে। এজন্য দুর্ঘটনাকে নিচ থেকে আমন্ত্রণ জানানোর মহা আয়োজন। দৃশ্যটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির। অনেকটা মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুলের সেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 36 জনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা। এরপর অবস্টেকল লিমিটেশন সারফেস শনাক্তে নতুন করে শুরু হয় জরিপ। বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির সারি সারি বহুতল ভবন, কোনোটি 6 তলা, কোনোটি 8। অথচ বিমান চলাচলের নিরাপত্তার জন্য এই ট্রানজিশনাল সারফেস বা হলুদ সীমারেখায় এমন উচ্চ ভবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল সিভিল এভিয়েশন। তারা যে আমাদেরকে কোঅর্ডিনেটসটা দিয়েছিলেন এবং অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটস আমরা যেটা গিয়ে অনগ্রাউন্ডে পেয়েছি, এটার মধ্যে একটু তারতম্য। প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 30 নম্বর প্লটে মায়াকাব্য নামের ভবনটি পড়েছে হলুদ সীমারেখায়। এটি নোটিশ পাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি। পাশের ভবন ভার্টিক্যাল 2 এর ফ্ল্যাট মালিকরাও পেয়েছেন নোটিশ। এসব ভবনে যারা বাস করেন তাদের অধিকাংশ অভিনেতা, অভিনেত্রী এবং ব্যবসায়ী। এ বছরের মে মাসে রাজুকের মাধ্যমে এমন 6টি ভবনের বর্ধিত অংশ ভাঙার নোটিশ দিয়েছিল সিভিল এভিয়েশন। এসব ভবনের মোট ফ্ল্যাট সংখ্যা 106। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সোসাইটির আরও 87টি ভবনের নাম। সামনের কিছু বিল্ডিংকে হাইট বেশি দেওয়া হয়েছে, পিছনের। মায়াকাব্যের 8 তলায় ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সব নথিপত্র দেখেই ফ্ল্যাট কিনেছেন বলে দাবি তার। তবে সিভিল এভিয়েশন বলছে ভবনটির অনুমোদন ছিল 7 তলা, করা হয়েছে 8 তলা। নতুন করে উচ্চতা দেওয়ার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে এটা তো আমরা দায়ী না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যদি সরকারের প্রয়োজন হয় বা সরকারের কোনো কাজে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমি যেহেতু দায়ী না, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমাদের বিধানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই। এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় ক্ষতিপূরণের বিষয়টি সরকার যেভাবে নির্ধারণ করবেন বা তারা যদি আবেদন করেন, কোন কর্তৃপক্ষ দেবেন বা কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কোন খাত থেকে যাবে, এটা মনে ভবিষ্যতে হয়তো বা সরকার নির্ধারণ করতে পারেন। অভিযোগ যাচাইয়ে মায়াকাব্যের নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ফোন করেও পাওয়া যায়নি কাউকে। ব্লক করে দেয়া হয় প্রতিবেদকের নাম্বার। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রাজুক চেয়ারম্যান বলছেন, ভবন নির্মাণে গাফিলতি ছিল 3 পক্ষেরই। ভবন নির্মাতা, সিভিল এভিয়েশন, রাজুক, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ভেবেছো একটা হাইট আমাদেরকে দিছে, এখন তারা বলতেছে এই হাইট দেওয়া যাবে না। এই যে জিও কোঅর্ডিনেট, যেটা তারা যে এই লেভেলটাকে ধরছে, তারা বলতেছে এই কোঅর্ডিনেটটা তাদেরকে সাপ্লাই করছে ওই বাড়িওয়ালা বা ডেভেলপার। তার মানে তারা ভুল তথ্য দিছে যে একজন 10 তলা প্ল্যান নিছে অ্যাজ পার রুল, কিন্তু সে 12 তলা করছে। তাহলে 12 তলা করলো কীভাবে? আমি এটা সুপারভিশন, আমার অ্যাজ পার ড্রয়িং এটা হলো কি না সেটা আমি দেখি নেই, নাহলে কীভাবে 12 তলা হলো? এই জন্যই বলছি রাজুক, এখানে রাজুকও দায়ী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গত 20 জুলাই ক্যাটেগরি 2-তে উন্নীত করা হয়েছে। আগে উড়োজাহাজ অবতরণের সময় বৈমানিকদের অন্তত 232 ফুট দূর থেকে রানওয়ে দেখতে হতো। সেখানে নতুন নিয়মে তা এখন 132 ফুট। আর এই পরিবর্তনেই আরও কঠোর হয়েছে উচ্চতা নীতিমালা। প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে বেড়ে ওঠা এই উচ্চ ভবনগুলো ঘেঁষেই প্রতিনিয়ত এভাবেই
অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা ও এখানকার বিমান চলাচলের নিরাপত্তার প্রশ্নে এখন ভুক্তভোগী এখানকার অসংখ্য ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন ও রাজুকের এই নকশা জটিলতার গাফিলতিতে যেখানে তারা দায় এড়াতে চাইছে, সেখানে ভুক্তভোগীদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থ যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটির দায়ভার কে নেবে? শাহরিয়াজামান পুলক, এখন, ঢাকা। পোষ্যকোটা ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পূজার ছুটিতে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কমিশন বলছে নির্বাচনের ৮০% কাজ শেষ করেছেন তারা। অন্যদিকে কোটা স্থগিতের সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষকদের একাংশ। আজ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রায় ৩ যুগ পর রাকসু নির্বাচন। ২৮ জুলাই তফসিল ঘোষণা দিয়ে ডামাডোল বাজে নির্বাচনের। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটারের দাবি, ডোপ টেস্টের বিলম্ব সহ নানা কারণে 5 বার হয় পুনঃতফসিল, আর 3 বার পেছানো হয় নির্বাচনের তারিখ। সব ছাপিয়ে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা স্বস্তি দেয় ক্যাম্পাসের প্রায় ৩০,০০০ ভোটারকে। এরপর প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন। বৈচিত্র্যময় লিফলেট, নেতৃত্বের প্রতিযোগিতায় প্রার্থীদের চলে দিনরাতের দৌড়ঝাঁপ। নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে গেল 17 তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার 3 দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে। প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্যকোটার পুনর্বহলে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা। চলে আমরণ অনশন আর বিক্ষোভ। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি। এমন পরিস্থিতিতে গেল 2 দিন ক্যাম্পাসে কমেছে ভোটের আমেজ। পোষ্যকোটার প্রতিবাদে রাত দিনের আন্দোলনে, আবাসিক হল, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে দেখা যায়নি কোনো প্রার্থীকে, যাতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে 900 প্রার্থীর। রাকসু আমেজ হারায় ফেলছে। এখানে ভোটারদের মনোবল যেরকম ভেঙে গেছে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরও মনোবল ভেঙে গেছে, এবং আমরা যে উৎসবমুখর একটা রাকসুর পরিবেশ দেখছিলাম, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পিক টাইম, এখন এই 2-3 দিন হয়তো আমরা আরও বেশি পরিশ্রম করব, আমাদের উৎসাহটাই হারিয়ে গেছে এবং আমরা সকলে এখন দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের এই রাকসুটা কোন দিকে যাচ্ছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিবেশ সৃষ্টি করেছে, কারণ আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই রাকসু নির্বাচন করার। আমাদের অবশ্যই একটা বড় জায়গা, কিন্তু যখনই সেটা কোটা চলে আসে সেই জায়গাটা অবশ্যই একটা প্রভাব ফেলে। এই সংকটটা আসলে একটু হইলেও আমাদের প্রচারণার জায়গায় আমরা কনফিউজড আর কি। ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে 25 তারিখে নির্বাচন হবে কিনা। লজ্জা যার থেকে পাবে না তার থেকে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলছেন তারা। আসলে আমরা চিন্তায় ছিলাম যে আসলে রাকসু নির্বাচনটা হবে কি হবে না। অনেক স্টুডেন্ট দেখা গেছে কালকের ঘটনার পর আবার বাড়িও চলে গেছে। আমাদের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রার্থীদের মধ্যে যে আমেজটা ছিল, যে চাহিদা ছিল, ভোটারদের মধ্যে চাহিদা ছিল, তার দুটোর একটা এখনো নেই। কমিশন বলছে এরই মধ্যে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা, ফলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা দেখছেন না। আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ আমাদের চোখের সামনে আছে, এটাও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আমরা আমাদের বলা যায় যে রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় আমাদের 80%ই বলা যায় মানে কমপ্লিট হয়েছে। আমাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা আন্দোলনে আছে একটা মানে গ্রুপ শিক্ষক, অফিসার, কর্মচারীরা, তারা মানে অলরেডি ঘোষণা দিয়েছেন যে রাকসু নির্বাচন, রাকসু কার্যক্রম এটা তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে। পোষ্যকোটার পুরোপুরি বাতিল চেয়েছে শিক্ষার্থীরা। তবে শনিবার রাতের পোষ্যকোটা স্থগিত বলে যে সিদ্ধান্ত জানিয়েছিল উপাচার্য, তাই অব্যাহত রাখা হয়েছে সিন্ডিকেট সভার পরেও। তাতে হতাশ প্রার্থীরা নির্বাচন নিয়ে হারাচ্ছেন আগ্রহ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ।
আমদানিও করছেন ব্যবসায়ীরা, তবু কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা যুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি। প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 175 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম। এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল। এখন ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও, রিজার্ভ বাড়ার পরও কেন ডলারের দাম কমতেছে না, ডলারের দাম কেন বাড়তেছে? সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন। কিন্তু এখন সবাই এলসি করতে পারছেন, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শরীয়তপুরে বেড়েছে মাছের দাম, আর ভারী বৃষ্টিতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিও অনেকটা কম। এ নিয়ে আরও জানাতে পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, আর দাম বাড়ার কারণ হিসেবে কি বলছে বিক্রেতারা? সানি, সকালের দিকে মাছের সরবরাহ কম ছিল, কারণ মধ্যরাত থেকে কিন্তু তুমুল বৃষ্টির কারণে মাছ নিয়ে কিন্তু পাইকাররা বাজার আসতে পারেনি। আস্তে আস্তে পাইকাররা আসতে শুরু করেছে এবং মাছের সরবরাহ সকাল থেকে কিছুটা বেড়েছে আমরা বলতে পারি, এবং যার কারণে সকালে যে মাছের দরটা ছিল তার থেকে কিন্তু এখন অনেকটা কমতে শুরু করেছে, এমনটা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমরা দেখছি যে ইলিশ মাছ কিন্তু বেশ সরবরাহ রয়েছে এবং দাম অনেকটা স্বাভাবিক বলছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা। আজকে বড় ইলিশ যেগুলো, সেগুলো অর্থাৎ 1 কেজি এবং তার উপরের ইলিশ 2100 থেকে 2200 টাকা কেজি দরে এই বাজারে বিক্রি হচ্ছে, এবং ছোট আকারের যেগুলো 500 গ্রামের ইলিশ, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি দরে। আর এরপরেও যেই ছোট ইলিশগুলো রয়েছে আমরা দেখছি যে 4টা বা 5টা কেজি, সেগুলো 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া
অন্য মাছের কথা যদি বলি, যেগুলো পাঙাশ মাছ, চাষি মাছ, এই পাঙাশ মাছের কিন্তু সরবরাহ রয়েছে, কিন্তু ক্রেতা নেই। এই গরিবের মাছ অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে। সেই চাষি পাঙাশ আজকে 180 থেকে 200 টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি হচ্ছে। তবে নদীর পাঙাশ একেবারে নেই। নদীর পাঙাশ যা আছে তাও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজি দরে। চিংড়ির সরবরাহ কম এবং দামও কিন্তু আমরা কিছুটা বেশি দেখছি। আজকে চিংড়ি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা কেজি, যেগুলো বড় আকার একেবারে, এবং যেগুলো ছোট আকারের সেগুলো কিন্তু আকার ভেদে 500 থেকে 800 টাকা কেজি পর্যন্ত চিংড়ি, যেগুলো ছোট সেগুলো বিক্রি হচ্ছে। রুই কাতল যে মাছগুলো অন্য সময়ে সাধারণত বিক্রি করা হয়ে থাকে 500 টাকা কেজি দরে, সেগুলো আজকে কিন্তু এই মুহূর্তে এখন নেমে এসেছে 400 টাকা, 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো বাজারে। তেলাপিয়া 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং চাষির কই কিছুটা রয়েছে, সেগুলো বাজার দর আজকে 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু সংখ্যক পোয়া মাছ বা পাবদা মাছ দেখা গেছে, তবে মাছের কম সরবরাহটা, এই মাছের সরবরাহটা কম, যার কারণে দাম আমরা দেখছি যে পাবদা মাছ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে সানি যে বাজারে কিন্তু ক্রেতা একেবারে উপস্থিতি কম। ব্যবসায়ীরা বলছেন যে আসলে মাছ আজকে বিক্রি কম থাকবে, এবং ক্রেতারা কম আসার কারণে কিন্তু ধীরে ধীরে মাছের দামও কমছে, এবং এই কারণে কিন্তু আজকে মাছ কম বেচা কেনা হবে, এমনটা এখানকার ব্যবসায়ীরা বলছেন। সানি, শরীয়তপুর থেকে মাছ বাজারের দরদাম জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। যশোরের কাঁচা বাজারে উঠছে আগাম শীতকালীন সবজি, বাজারে বেড়েছে সরবরাহ। বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, সরবরাহ বাড়ায় দরদামে কোনো প্রভাব আছে কিনা জানাবেন। আপনি জানেন যে সবজির রাজধানী বলা হয় যশোরকে। এই যশোর থেকে সবজি সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ হয়ে থাকে। এই বাজারে আমরা দেখছি যে শীতকালীন সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে, যদিও দাম সেইগুলোর কিছুটা বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, এবং লাল শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা আটি। এই ধরনের যে সবজি রয়েছে সেই সবজির দাম প্রভাব পড়েছে বাজারে। আমরা দেখছি যে সরবরাহ বেড়েছে, সেক্ষেত্রে দাম কিছুটা কমেছে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5 থেকে 10 টাকা কিন্তু প্রতি কেজি সবজিতে কমেছে। বিশেষ করে কচুরমুখী বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা, অন্যান্য যে সবজি রয়েছে পটল বিক্রি হচ্ছে 30 টাকা। এই ধরনের সবজি কিন্তু এর আগে আমরা দেখেছি 5 থেকে 10 টাকা বেশি ছিল প্রতি কেজিতে। সেক্ষেত্রে বাজারে কিছুটা প্রভাব পড়েছে, দামটা কিছুটা কমেছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আরো সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো সবজির সরবরাহ বাড়বে। শীতকালীন যে সবজি রয়েছে সেই শীতকালীন সবজির সরবরাহ বাড়লে আরো দাম কমবে, এমনটি কিন্তু তারা বলছেন। যদিও ভোক্তারা বলছেন যে এই খুচরা বাজার এবং পাইকারি বাজারের যে দামের ফারাক রয়েছে, সেক্ষেত্রে যে ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে, মধ্যস্থভোগী রয়েছে, সেই মধ্যস্থভোগীর কারণে যারা প্রকৃত কৃষক রয়েছেন তারা ন্যায্য দামটি পান না। সেক্ষেত্রে যারা ভোক্তাদের উপর দায় চাপে তারা বেশি দামে ক্রয় করছেন, সেক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে তারা বলছেন যদি নিয়মিত বাজার মনিটরিং করা যেত তাহলে এই যে দামের যে ফারাক, অর্থাৎ প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা যে ফারাক রয়েছে সেই ফারাকটা থাকতো না। যারা কৃষক রয়েছে তারা কিছুটা ন্যায্য মূল্য পেত, বেশি দাম পেত, আবার যারা ভোক্তা রয়েছেন তারা কিছুটা কম দামে এই সবজিগুলো খেতে পারত না। আমরা বাজারে দেখেছি বাজারে সবজির সরবরাহ বেড়েছে অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য সপ্তাহের তুলনায় আস্তে আস্তে কিন্তু সবজির সরবরাহ বেড়েছে। আপনি জানেন যে বৃষ্টির কারণে কিছুটা প্রভাব পড়ছিল কিছুদিন আগে, তবে এখন সেই প্রভাবটা মুক্ত হয়েছে এবং বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানিবিধা। যশোর থেকে কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। নির্মাণের পর থেকেই অবহেলিত আখাউড়া সিলেট রেল লাইন। পুরাতন রেল ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচলের কারণে প্রায়ই ঘটছে লাইনচ্যুতের ঘটনা। বন্ধ হয়ে গেছে এই রুটের বেশ কিছু স্টেশন ও লোকাল ট্রেন। এছাড়া কোটি টাকার মালামাল চুরি হওয়ার পাশাপাশি বেহাত হয়েছে সরকারি জমি। বলহুবি বাজার থেকে এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন।
1896 সালে নির্মিত হয় আখাউড়া সিলেট মিটার গেজ রেল লাইনটি। পুরাতন হয় রেল লাইনটি বর্তমানে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে এই রুটে চলে না দ্রুতগামী কোনো ট্রেন। পুরনো ইঞ্জিন দিয়েই এই পথে চলছে আন্তঃনগর ট্রেন। এছাড়া নানান কারণে বন্ধ রয়েছে কয়েকটি লোকাল ও ডেমু ট্রেনের চলাচল। ট্রেনের অভাবে সিলেট আখাউড়া রেল লাইনের শুধু মৌলভীবাজার জেলায় বন্ধ হয়ে গেছে 5টি স্টেশন। এছাড়া হবিগঞ্জের শাহজিবাজার স্টেশনটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আর স্টেশন বন্ধ থাকার কারণে চুরি হয়ে গেছে কোটি টাকার ডিজিটাল সিগন্যালিং সিস্টেম। আমরা এখানে রেল স্টেশন চালু আসছিল, চালু হওয়ার পরে যে একটা ডিজিটাল একটা সিগন্যাল বাতি এগুলা লাগানো হয়েছিল, এটা লাগানোর পর থেকে তারা 1 বছর খানিক পর থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার স্বার্থে গিয়া এখন ডিজিটাল যে সিগন্যালগুলো আছে, বাতিগুলো আছে, এগুলো তো হইতেছে বা চুরি করে তো নিতেছে। 5টা স্টেশন মোটামুটি বন্ধ। তো যদি সবগুলো স্টেশন চালু থাকতো তাহলে আমাদের যেমন অনেক সময় ডিউটি করতে, লাইনে ইমার্জেন্সি কাজ করতে সুবিধা হইতো, বা স্টেশন থেকে আমরা একটা আপডেট পেতাম যে গাড়ির আপডেট, এর দিক দিয়ে আপ ডাউনে কোনো গাড়ি আছে কিনা। এদিকে স্টেশনগুলো বন্ধ থাকার কারণে বেহাত হয়েছে স্টেশন এলাকার জমি। এছাড়াও প্রতিটি বন্ধ স্টেশনের ঘর ও জায়গা দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আমরা লোকাল ট্রেনগুলোতে আমরা উঠতাম, তখন একজন স্টেশন মাস্টার এখানে ছিলেন, আমরা এখান থেকে টিকিট করতাম, কিন্তু দীর্ঘ 8-10 বছর থেকে এটা বন্ধ। অনেক ছাত্রছাত্রী সিলেট যায় কলেজও লেখাপড়া করে, আবার মনে করুকা রাত ঘুরিয়ে আয়, ট্রেন না থাকায় রাত এখানে রইতে ওর বাসা ভাড়া ইত্যাদি দিতে ওর অনেক খরচ গ্রহণ করতে ওর। যে কুলাউড়া যদি আমরা যেতে হয় তাহলে প্রায় 200 টাকার বা 150 টাকার মতো খরচ হয়। ট্রেন ও রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় আন্দোলন করে দাবিও জানিয়েছেন তারা। অনেক আগ থেকেই এখানে এই অঞ্চলের মানুষ রেলের উপর নির্ভরশীল বেশি, বাই রোডে চলাচল খুব কম করে, ব্যয়বহুল। সারা বাংলাদেশের রেলের ডেভেলপড হলেও সিলেটের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের 5টি স্টেশন। এই টিলাগাঁও স্টেশন ঘিরে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে অনেক মালামাল আসতো। টিলাগাঁও বাজারের ব্যবসায়ী হলে সুবিধা হতো, মাছ, তরিতরকারি বা অন্যান্য পণ্য আসতো। স্টেশন ও ট্রেন বন্ধের কারণ হিসেবে লোকবল ও ইঞ্জিন সংকটকে দায়ী করলেন এই কর্মকর্তা। কোটি কোটি টাকার সিগন্যালিং ব্যবস্থা চুরি হওয়ার কথাও স্বীকার করলেন তিনি। মেনলি লোকবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের স্টেশনের বিভিন্ন ধরনের যে অবকাঠামো থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা সবগুলো নষ্ট হয়ে গেছে। শাহজিবাজার সারা চেষ্টা করতেছে, শাহজিবাজারে সিগন্যালিং কয়েক কোটি টাকার সিগন্যালের লাগে, সবগুলো চুরি হয়ে গেছে। ভোগান্তি কমাতে শীঘ্রই এই রুটে নতুন রেল লাইন নির্মাণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এখন মৌলভীবাজার। ফেনী জুড়ে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠলেও সেবার মান নিয়ে হতাশ রোগীরা। প্রতিনিয়ত ভুল চিকিৎসায় হয়রানির শিকার হচ্ছেন তারা। অভিযোগ, ঢাকা কিংবা চট্টগ্রামের সমপরিমাণ ফি ও খরচ গুনলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। সিভিল সার্জন বলছেন, রোগীদের ভুল চিকিৎসার অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সুলাইমান ডালিবের প্রতিবেদন। ফেনীর ফতেপুর গ্রামের বাসিন্দা জালাল আহমেদ শিপন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন শহরের জেডিইউ মডেল বেসরকারি হাসপাতালে। অভিযোগ উঠেছে, মূল চিকিৎসক তার অপারেশন না করে করেন তার সহযোগী। পরে ক্ষতস্থানে গুরুতর ইনফেকশন দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে করাতে হয় আরেকটি অপারেশন। আরেক ঘটনার সাক্ষী শহরের আলকেমি বেসরকারি হাসপাতাল। সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে রেখে দেয়া হয় 1 ফুটের বেশি লম্বা গজ। পরে পেটে জটিলতা দেখা দিলে 7 মাস পর পুনরায় অপারেশন করা হয় রোগীর। এমনই তথ্য উঠে আসে ভুক্তভোগীর বক্তব্যে। আমাকে ডাক্তার চিকিৎসা না করে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমার চিকিৎসা করি, আমার চিকিৎসা করার পরে আমার দীর্ঘ 3-4 দিন পরে আমার পাটা আবার পচা ধরছে। এখন ওখানে ডাক্তারে করার পরে আমার বহু টাকা, প্রায় 1-1.5 লক্ষ টাকা মতন চলে গেছে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর বলতেছে যে টিউমার ও ধরা যায় না, কি রোগ এটা ধরা যায় না। এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কিছু দুর্ঘটনা কর্মীর অবহেলায় হয়, তবে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ইচ্ছা করে কোনো রোগী বলে কোন স্টাফ, কোন ডাক্তার, কোন মালিক চায় যেটা করে অ্যাক্সিডেন্ট হবে, আপনি যত কিছু বলেন এটা ঘটবে। ভবিষ্যতে আমরা যাতে এই বিষয়গুলো আর না হয় সে ব্যাপারে আমরা যারা এই
অব্যবস্থাপনা বা এই অনিয়মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। জেলায় এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত এক মাসেই সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে 7টি। শুধু বেসরকারি নয়, সরকারি স্বাস্থ্য খাতের চিত্রও একই। 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতাল ভুগছে জনবল ও ব্যবস্থাপনা সংকটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থাও শোচনীয়। যে টেস্টগুলো আমরা করি, যে রিপোর্টগুলো আসে, সেগুলো ভালোই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঢাকাতে গেলে দেখা যাচ্ছে সমস্যা নির্ণয় হচ্ছে। অনেকগুলো প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থাকলেও যথাযথ এক্সপার্ট টেকনোলজি যেগুলোকে বলে, এদের অভাবে সঠিক রোগ নির্ণয় আসলে করতে পারছে না। সরকারের কাছে আকুল আবেদন, ফেনীবাসীর পক্ষ থেকে ফেনীতে অতি সত্বর একটা মেডিকেল কলেজ স্থাপন করা হোক। বর্তমানে জেলায় বেসরকারি হাসপাতাল রয়েছে 51টি আর ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 68টি। তবে মালিকপক্ষ বলছে জনবল এবং ব্যবস্থাপনা সংকট সহ বিভিন্ন সীমাবদ্ধতা আছে তাদের। ফেনীতে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু থাকলেও আমরা প্রতিনিয়তই বিশেষজ্ঞ ডাক্তারের আমরা অভাবে ভুগি, বিশেষজ্ঞ টেকনিশিয়ান অভাবে ভুগি। তো আমরা মনে করি যে ফেনীতে একটি মেডিকেল কলেজ এটা অনেক দিনের দাবি। অভিযোগের বিষয়ে নিয়মিত তদারকি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। লিখিত অভিযোগের বেলায় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা তদন্ত কমিটি গঠন করে দিই এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে যে ব্যবস্থা নিতে বলা হয়ে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আমরা নির্দেশনা প্রদান করি। অপচিকিৎসা, হয়রানি আর সীমিত স্বাস্থ্যসেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে ফেনীবাসীকে। স্থানীয়দের প্রত্যাশা, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এসব ভোগান্তি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। সোলাইমান ডালিম, এখন ফেনী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদস্য দপ্তর এই ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঙ্গেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলেও মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। স্বীকৃতি দেওয়ার দেশগুলোর প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। অন্যদিকে এই স্বীকৃতির জন্য ক্ষোভ ঝাড়লেন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। এদিকে গিডিওনের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে ৩য় ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত ৬৫,২০০-র বেশি নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় খুশি কানাডার, বাংলাদেশি সহ মুসলিমরা। তবে এজন্য শুল্ক ইস্যুতে অটোয়াকে আরও মাশুল দিতে হবে কি না তা নিয়েও শঙ্কিত তারা। ফিলিস্তিনিদের অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে গুরুত্ব সহকারে কাজ করে যাওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। কানাডা থেকে সৈয়দ ইফতিকারের প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পতাকা এভাবেই সারা বিশ্বে উড়বে একদিন। পর্যায়ক্রমে বিশ্বের প্রত্যেকটি দেশ স্বীকৃতি দেবে দশকের পর দশক ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডের। যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে কানাডা যা করেছে তা একটি মাইল ফলক বলছেন বিশ্লেষকরা। কানাডার মতো আরও কয়েকটি দেশ একই সঙ্গে দিয়েছে আত্মমর্যাদার পথ, অন্যদেরও স্বীকৃতির পথে এগিয়ে নেবে। সারা পৃথিবীর মতো আমাদের এখানেও আমরা প্যালেস্টাইনের জন্য র্যালি করছি। আল্লাহ পাক একটা ফল দিছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র ইনশাল্লাহ প্যালেস্টাইনকে ফ্রি রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। যদিও এখনই আত্মতুষ্টির কিছু নেই, কারণ যুদ্ধ সংঘাতের পাশাপাশি দুর্ভিক্ষ আর ক্ষুধা সংকট তৈরি করে যে জুলুম ইসরায়েল করছে সেটি একযোগে বন্ধ করতে কাজ করতে হবে। এই স্বীকৃতিকে কূটনৈতিক একটা কৌশল বলছেন কোনো বিশ্লেষক। এই স্বীকৃতি একটা বড় চালও হতে পারে, কারণ এসব দেশরাই তো আসলে সহযোগিতা করেছিল, ফান্ডিং করেছিল আপনার এই ফিলিস্তিনের নিপীড়ন নির্যাতনের পক্ষে। তো সেখানে এখন স্বীকৃতি, এটার ফলে যদি আমরা বলি যে জেরুজালেম কি তারা পাবে কিনা,
এটা ফিলিস্তিনের হবে কিনা। আমরা বলতে পারি ফিলিস্তিনের সীমানা কি হতে পারে। আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে 1948-49 সালে যে শরণার্থীগুলো বের হয়ে গিয়েছিল তাদের অবস্থান এখন কি হবে। কানাডায় লিবারেল পার্টি সরকার ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে গেলেও বিরোধী দল কনজারভেটিভ পার্টি বেশ কঠোর এই বিষয়ে। ধারাবাহিকভাবে এর বিরোধিতা করে আসছে তারা। এছাড়া এমন একটি সময়ে স্বীকৃতি দিল অটোয়া যখন ওয়াশিংটনের সঙ্গে শুল্ক ইস্যুতে খুবই নাজুক অবস্থানে তারা। বিষয়টি নিয়ে বাণিজ্য আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের চাপ আরও বাড়ার শঙ্কা রয়েছে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। এতে আনন্দিত ব্রিটেনের মুসলিম কমিউনিটির সদস্যরা। বিশিষ্টজনরা বলছেন এটি কূটনৈতিক সিদ্ধান্ত হলেও বন্ধ করতে হবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি। তবে এই স্বীকৃতি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিবাসীর জন্য কতটুকু উপকার বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। চলতি বছরের জুলাইয়ে বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ থামাতে কঠোর সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাজ্য, কিন্তু তাতে কান দেয়নি তেল আবিব। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ প্রভাব ফেলে ব্রিটিশ রাজনীতিতে। চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের পর থেকে মাত্র 2 মাসে বিক্ষোভ থেকে আটক হয় 16 শতাধিক সমর্থক। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। সরকারের এ পদক্ষেপে আনন্দিত সাধারণ মানুষ। এই ধরনের বর্বর হামলার পেছনে দীর্ঘদিন যাবৎ সহায়তা করে আসছিল, এটা বন্ধ হোক, এটা আমরা চাই। পাশাপাশি আজকের যে আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দিয়েছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কিছু না, কিন্তু এই যে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা যে স্বীকৃতি দিল, এটি যারা ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই 2 স্টেট সলিউশনের ব্যাপারে যারা কাজ করছেন তাদের কাছে হয়তো সাময়িক সময়ের জন্য একটি স্বস্তি ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে ভূমিকা ছিল ব্রিটেনের। এরপর দীর্ঘকাল ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা রেখে আসছে যুক্তরাজ্য। বিশিষ্টজনরা বলছেন আনুষ্ঠানিক স্বীকৃতি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন। প্যালেস্তাইনকে স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা অনেক আগে হওয়ার কথা ছিল, অন্তত তারা সেটা দিয়েছে, এর জন্য ধন্যবাদের যোগ্য। আর্মস বিক্রি যদি বন্ধ না হয় তাহলে শুধুমাত্র সিম্বলিক স্বীকৃতি দিয়ে আসলে বাস্তবিক কোনো পরিবর্তন আসবে? ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি বলেছিলেন সেটা নিশ্চয়ই আপনার মনে আছে, এবং ওনার মন্তব্যে রীতিমতো একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এখানকার যারা ফিলিস্তিনি সমর্থক তাদের মধ্যে। এইটা খাবার দেওয়ার একটা বিষয় হতে পারে। প্রশ্ন আপনার হলো যে আপনি স্বাধীনতা কাকে দিলেন, কোথায় স্বাধীনতার স্বাধীন ফিলিস্তিনের পতাকা উঠবে, কে এই পতাকা উড়াবে, এখানে তো এখন কিছু নেই। 108 বছর আগে তৎকালীন ব্রিটেনের দখলে ছিল ফিলিস্তিন। পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের ঘোষণাপত্রের মাধ্যমে সেখানে ইসরায়েলিদের বসবাসের সুযোগ করে দেন। মাত্র 67 শব্দের এক টুকরো কাগজ মধ্যপ্রাচ্যের ইতিহাসকে এভাবে বদলে দেবে কেউ কখনো ভাবেনি। ইতিহাসের পালাবদলে সেই ব্রিটেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। খাবার হাতে নিয়ে সড়কে দৌড়াচ্ছেন ওয়েটাররা, আর দুপাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন সারি সারি দর্শক। প্যারিসের সড়কে এমন দৃশ্য চোখে পড়ে বছর অন্তত একবার। ভোজন রসিক ফ্রান্সদের এই উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই। অর্ণব প্রসাদের প্রতিবেদন বিস্তারিত। ধরুন আপনি সকালের নাস্তার জন্য কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার পছন্দ অনুযায়ী করলেন খাবার অর্ডার, কিন্তু ওয়েটার আপনাকে খাবার পরিবেশন না করে সেটি নিয়ে দৌড়াচ্ছেন। এটা দেখে কেউ বিরক্তও হচ্ছে না, বরং স্বাগত জানাচ্ছে তাদের। শুনতে অবাক ঠেকলেও ফ্রান্সের প্যারিসে ক্যাফেরেস নামে এমন একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতি বছর, যেখানে একটি ট্রেতে কফি, পানি ও প্যাডিস টাইপের একটি বিশেষ ফ্রেঞ্চ খাবার হাতে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে দৌড়ায় ওয়েটাররা, আর সড়কের দুই পাশে সারি সারি দর্শক করতালিতে তাদের উৎসাহ যোগায়। এবারের আয়োজনে অংশ নেন প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্টের অন্তত 100 জন ওয়েটার। প্রায় 3 কিলোমিটার জুড়ে খাবারের ট্রে সহ দৌড়ান তারা। ফ্রেঞ্চদের কাছে খাবারের গুরুত্ব সবসময় বেশি, আর কফিকে তারা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করে।
এ কারণে ওয়েটারদের প্রতি ফ্রেঞ্চদের আলাদা আকর্ষণ থাকে। তাই প্রতি বছর অনুষ্ঠিত ওয়েটার দৌড় উৎসবকে দারুণ উপভোগ করে ফ্রান্সের মানুষ। C'est vraiment un moment de culture française, on met en valeur notre patrimoine, le café à la parisienne, c'est quelque chose d'assez exceptionnel et qu'on voit qu'en France. প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ওয়েটাররাও। Ouais, si on a bien préparé quand même. On faisait tout le temps des cardio, après voilà, à la salle, tout le temps on préparait ça quoi, en fait. Donc voilà, un petit défi personnel et puis je me suis dit que ça pourrait être sympa. প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফ্রান্সের কমার্স শাখার ডেপুটি মেয়র, জানান এর গুরুত্বের কথা। Les cafés, les bistrots, nos restaurants, notre gastronomie, c'est l'âme de Paris à l'international. C'est ce qui est repris dans le monde entier. প্যারিসে 1929 সাল থেকে পালিত হচ্ছে ওয়েটারদের এই দৌড় উৎসব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো একবার। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পরও শাহজালালের রানওয়েতে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পোষ্যকোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, সুষ্ঠু ভোটে নিয়ে শঙ্কা, আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী ডলারের দর, আমদানি পণ্যে বাড়তি খরচ ক্রেতাদের, দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাবের শঙ্কা। ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনো ওইভাবে সুফলটা পাচ্ছে না। এবং ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি, শুধু প্রতীকী নয়, ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।